আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 5 নাম্বার ক্লাস, এবং আমরা আজকে 5 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব এবং 6 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। 5 নাম্বার ম্যাথ আমাদের বলতেছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 নাম্বার ম্যাথ আমাদের কি বলতেছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সমস্ত ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটি রুলস মাথায় রাখব। সেই রুলসটি হলো আমরা ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করেছি সেইটাই প্রয়োগ করব আমরা। তো শুরুতে আমরা লিখে ফেলি সমাধান। সমাধান এখন 4639 এটাকে ভাগের সাহায্যে যেভাবে বর্গমূল নির্ণয় করে আমরা সেইভাবে লিখব। তা আমরা লিখলাম 4639, ডান পাশে একটা দাগ দেব। এখন আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার যে রুলস আছে সেই রুলস থেকে জানি যে প্রথমে যেই সংখ্যার বর্গ নির্ণয় করব বা বর্গমূল নির্ণয় করব যেই সংখ্যার, সেই সংখ্যাটা আগে লিখব, তারপর তার পাশে একটা সুন্দর করে লম্বা দাগ দেব। এরপরে এই পাশে প্রথমে আমরা সংখ্যাটার ক্ষেত্রে করব কি, বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসব। প্রথমে কি করব, ডান দিক থেকে বাম দিকে কয়টি করে সংখ্যা সিলেক্ট করব, 2টি করে জোড়া করে দেব। দেখেন আমরা 2টা জোড়া পাইছি। এখানে 9 3 এক জোড়া, এখানে 6 4 এক জোড়া। তো আমরা প্রথমে সর্ব বাম পাশে যে জোড়া আছে সেই জোড়াটা নিয়ে কাজ করব। দেখেন তো আমরা এইখানে ভাগফল হিসেবে যেই সংখ্যাটা নেই সবসময় ওই সংখ্যার বর্গের সাহায্যে মেলানো লাগে। আমি যদি রাফ নিয়ে এই পাশে রাফ নিয়ে একটু ট্রাই করি আমরা। দেখেন আমি যদি 3-এর বর্গ নিই, 3 গুণ 3 9, তার মানে এইখানে আছে 46। এই 9টা অনেক ছোট, 46 থেকে 9টা অনেক ছোট। এরপরে দেখেন যদি আমি 4 নিই, 4 গুণ 4, 4 4 16, মোটামুটি বলা চলে 46 থেকে ছোট। এরপরে দেখেন আমি যদি 5 নিই, 5-এর বর্গ, 5 5 25, এই 25টাও কি হয় 46 থেকে ছোট। এরপরে যদি আমি 6 নিই, 6 গুণ 6, 6 6 36, এই 36টাও আমার 46 থেকে ছোট। এরপরে দেখেন যদি 7 গুণ 7 নিই, 7 7 49, 49টা কিন্তু আবার এই 46 থেকে বড়। দেখেন আমরা যদি এইখানে 6 নিই, ভাগফল হিসেবে যদি 6 নিই, তাহলে আমাদের এইখানে যে ভাজ্য আছে এই ভাজ্যর জন্য পারফেক্টলি বা যথাযথ হয়, উপযুক্ত হয়। তো এখন কি করব, এইখানে আমরা ভাগফল হিসেবে 6 নিলাম, 6 6 36 লিখলাম। লেখার পরে নিচে একটা টান দিব, টান দিয়ে বাম পাশে লম্বা আরেকটি টান দিব। এখন দেখেন কত থাকে, 6 থেকে 6 বাদ দিলে 0, 4 থেকে যদি আমরা 3 বাদ দিই থাকে 1, এই আরেক জোড়া আছে। তার আগে দেখেন 6-এর ডাবল বা দ্বিগুণ কত, 6-এর দ্বিগুণ হচ্ছে 12। এই যে 10 আমরা লিখছি, এইখানে ভাজ্য হিসেবে যে 10 আছে, ভাজকটা কি বড় না? তাহলে কি এটা ভাগ হবে? তো এর জন্য আমরা করব কি, উপরে যে এক্সট্রা আরও এক জোড়া আছে সেই এক জোড়াকে আমরা নিচে নামিয়ে আনব। আনার পরে দেখেন আমরা জানি এইখানে সংখ্যা নিতে হয়, এইখানে যেই সংখ্যা নেব সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। যদি আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পাই তাহলে এইখানে সেই সংখ্যাটা লিখি। আসেন আমি যদি এখানে 124 নিই, তাহলে আমার 4 দ্বারা গুণ করতে হবে। 4 4 16, 6
4 দ্বিগুণে 8, 4 একে 4, 486, তার মানে আমার মেলে নাই। এরপরে দেখেন আমি যদি এইখানে 125 নেই, 125 গুণ 5, 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 দ্বিগুণে 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 একে 5 একে 6, 625 পাই। তার মানে 1039 থেকে অনেক ছোট। এরপরে দেখেন আমি যদি 6 নিই, 6 দ্বারা গুণ করি, 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12 আর 3 15, 5 হাতে থাকে 1, 6 একে 6 একে 7, 756। আমি যদি এখানে 27 নেই, 127 গুণ 7, 7 7 49-এর 9, হাতে থাকে 4, 7 দ্বিগুণে 14 আর 4 18, 8 হাতে থাকে 1, 7 থেকে 7 একে 8, তার মানে 1039 থেকে অনেক ছোট হচ্ছে। এরপরে আমি যদি 128 নেই, 128 গুণ 8, দেখেন 8 8-এ 64, 4 হাতে থাকে 6, 8 দ্বিগুণে 16, 16 আর 6 22-এর 2 হাতে থাকে 2, 8 একে 8, 8 আর 2 10, 1024। এরপরে দেখেন আমি যদি 129 নিই, তখন সেই ক্ষেত্রে আমাকে 9 দ্বারা গুণ করতে হবে। দেখেন 9 9 81-র 1 হাতে থাকে 8, 9 দ্বিগুণে 18, 18 8 26-এর 6 হাতে থাকে 2, 9 একে 9, 9 2 11। আমি যদি এইখানে 9 নিই, তার মানে আমার এই ভাজ্য অপেক্ষা বড় হয়ে যাচ্ছে। তাই আমি যদি এইখানে 8 নিই, তাহলে পাই 1024। তার মানে 8 নেওয়াটাই আমাদের জন্য পারফেক্ট। 8 নেওয়া আমাদের জন্য পারফেক্ট। এখানে লিখলাম 1024। দেখেন আমরা যদি বিয়োগ করি, তাহলে 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, বাদ বাকি কাটা চলে গেল। দেখেন এই 15 অবশিষ্ট আছে না? আমরা যদি উপরে যে 4639 আছে, এর থেকে যদি আমরা 15টা বাদ দিই, তাহলে কি হয়? তাহলে আমাদের কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। কিভাবে হয় এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। আগে বাংলা লেখাটা লিখে নিই আমরা। তো বাংলা লেখা কিভাবে লিখবো আমরা? লিখবো যেহেতু 15 অবশিষ্ট আছে, লেখেন যেহেতু 15 অবশিষ্ট আছে, দাঁড়িয়ে দিলেন, লেখেন সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, লিখে দেবেন। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 15। ক্ষুদ্রতম সংখ্যাটি 15। এটাই আপনাদের অ্যান্সার। এখন আপনার যে ক্ষুদ্রতম সংখ্যা 15, এইটা আমরা মিলাই। আমরা আগে 68-র বর্গ নির্ণয় করি। 68-র বর্গ মানে কি? 68কে 68 দ্বারা গুণ দেব। আসেন গুণ দিই। আপনার অ্যান্সার এতটুকুর মধ্যেই ক্লিয়ার। এটাও কিন্তু আপনার রাফের অংশের মধ্যে, এই নিচে যেটা লিখছি এটাও কিন্তু রাফের অংশের মধ্যে পড়বে। আমি শুধু আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে বুঝলেন যে আপনার অবশিষ্ট 15 আছে, এই 15ই হচ্ছে আপনার ক্ষুদ্রতম সংখ্যা। সেইটা আমরা মিলাই একটু।
আটে আটে 64 4, হাতে থাকে 6, 6 8 48 আর হাতের 6 54, 54 শূন্য দিলাম। 6 8 48-এর 8, হাতে থাকে 4, 6 6 36 আর 4 40, 4 8 4 12 2, হাতে থাকে 1, 5 1 6 4, 4624। এখন 4624 থেকে আপনি যদি 4639 বিয়োগ দেন এবং ওখান থেকে যদি আপনি 15 পান, তাহলে বুঝবেন আপনার ম্যাথটি সঠিক হয়েছে। তো দেখেন আমাদের প্রদত্ত সংখ্যা কত ছিল, 4639, এবং আমাদের এই যে 68 বর্গ কত পাইছি, 4624। বিয়োগ দেন, দেখেন 9 থেকে 4 বাদ দিলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1, 6 থেকে 6 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0। দ্যাট মিন্স কত পাচ্ছেন, 15 পাচ্ছেন। তার মানে আপনার সংখ্যাটি বা আপনার হচ্ছে অঙ্কটি রাইট আছে, আপনি সঠিক আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব 6 নাম্বার অঙ্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখেন, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর আগে দেখেন আমরা পড়ছি যে বিয়োগ করলে 4639-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা 6 নম্বর ম্যাথে দেখতেছি যে আমাদের বলতেছে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এর জন্য কি করব, সেম প্রথমে আপনি লিখবেন সমাধান। আসেন লিখে ফেলি, সমাধান সমাধান 5605। যেভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি সেম রুলস, যে প্রথমে প্রদত্ত সংখ্যাটি লিখব, তারপরে পাশে কি করব, বড় করে একটি দাড়ি দিব বা দাগ দেব। এরপরে ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা সিলেক্ট করব বা সংখ্যার উপরে দাগ দেব। আপনি চাইলে দাগ দিতেও পারেন, স্কিপ করতে পারেন, আপনার ব্যাপার। পরীক্ষার মধ্যে দাগ না দেওয়াটাই ভালো। দেখেন 5 আর 0-কে এক জোড়া করলাম, আর এই জায়গায় হচ্ছে 6 আর 5-কে এক জোড়া করলাম। ওকে, করার পরে দেখেন আমরা 6 6 36 জানি, 7 7 কত 49, 8 8 64। দেখেন রাফে লিখি, 7 গুণ 7, 7 7 হয় হলো 49। এরপরে আসেন 8 গুণ 8 ইকুয়ালস টু পাই আমরা 64। দ্যাট মিন্স আমি এইখানে ভাগফল হিসেবে 8 নিতে পারবো না, আমাকে 7 নিতে হবে। আমার সবসময় কি ভাজ্য থেকে ছোট সংখ্যা নিতে হবে, যেই সংখ্যাটার বর্গ আমার এই ভাজ্য যে আছে এই ভাজ্য থেকে ছোট হবে সেই সংখ্যাটা নিতে হবে। দেখেন আমার ভাজ্যের সংখ্যা এখানে জোড়া হচ্ছে 56, আমার এইখানে 8 যদি আমি নিই ভাগফল হিসেবে, তাহলে আমি পাবো 64, 8-এর বর্গ পাবো 64। অতএব আমি 8 নিতে পারবো না, তার ছোটকে 7, 7 7 49, আমরা 7 নিয়ে নিলাম, এইখানে বসালাম আমরা 49। ওকে, 49 বসানোর পর আমরা এই পাশে আর একটা কী করবো, দাগ দেব। এখন বাম পাশে একটা দাগ দিলাম, ঠিক আছে। তো বাম পাশে দাগ দেওয়ার পরে আসেন আমরা যোগ বিয়োগ করি। 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকে 1, 4 1 5, 5 থেকে 5 বাদ দিলে 0, 0 এখানে আপনি চাইলে নামাইতেও পারেন নাও পারেন। 7-এর দ্বিগুণ কত হয়, 14। দেখেন আমার এখানে যে ভাজ্যটা আছে এই ভাজক থেকে কিন্তু এই ভাজ্যটা হচ্ছে ছোট, অতএব আমি উপরে যে অবশিষ্ট আরেক জোড়া আছে সেই জোড়াকে নিচে নামিয়ে আনব। ওকে, নামিয়ে আনার পরে দেখেন আমি যদি এখানে 2 দ্বারা দিই, 142 গুণন 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 একে 2। এরপরে যদি আমি 3 দিই, 143 গুণ 3, 3 3 9, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 একে 3 একে 4, 429। এরপরে যদি 144 গুণ 4 দিই, দেখেন 4 4 16 6, হাতে থাকে 1, 4 4 16 1 17 7, হাতে থাকে 1, 4 একে 4 একে 5, 576। এরপরে দেখেন আমি যদি
145। এখানে যদি আমি 5 নিই, দ্যাট মিনস 145। একে আমরা কত দ্বারা গুণ দিব? 5 দ্বারা গুণ দিব। দেখেন 5 5 25-এর 5, হাতে থাকে 2, 4 5 কত? 5 4 20, 20 আর 2 22, 22-এর 2, হাতে থাকে 2, 5 একে 5 2 7, হয় 725। আমার এখানে ভাজ্য আছে হচ্ছে 705, আমার এখানে ভাজ্য হয়ে গেল কত? 725। দ্যাট মিনস আমি এই 14-র পরে এখানে 5 নিতে পারবো না, আমাকে 4 নিতে হবে। তো আমি 4 নিই, এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম। যদি 4 নিই, পাই হচ্ছে 576। 576, ঠিক আছে। দেখেন 15 থেকে 6 বাদ দিলে কত হয়? 9, হাতে থাকে 1, 7 থেকে 8, 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2, হাতে থাকে 1, 5 একে 6, 6 থেকে 7 বাদ দিলে 1, 129। ঠিক আছে। এখন আসেন বাংলা লেখালেখি। যেহেতু 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 129 অবশিষ্ট আছে, 129 অবশিষ্ট আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন দেখেন আমি এটা কিভাবে লিখলাম? আমি বললাম যেহেতু 129 অবশিষ্ট আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 129 যদি অবশিষ্ট না থেকে নিঃশেষে বিভাজ্য হয়ে যেত, তাহলে আমরা অবশ্যই একে কী বলতাম? এই 5605 অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হইতো। কিন্তু যেহেতু আমাদের এখানে মিলেনি, অবশিষ্ট আছে, অবশ্যই 5605 এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সরি। তো 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটাকে আমরা জানি না। তো আমরা লিখি 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কোন 5605-এর সাথে কোনো একটি, কোনো একটি, অর্থাৎ যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বললাম? 5605-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে। এবং তখন এর বর্গমূল হবে দেখেন আপনি যখন 5605 129 অবশিষ্ট পাইছেন, এর সাথে যদি কোনো একটা সংখ্যা যোগ দেন, তার মানে এর ইমিডিয়েট পরে যে সংখ্যা আছে 74-এর পরের সংখ্যাকে 75, তার মানে 75-এর একটি বর্গ সংখ্যা আপনি পাবেন। লেখেন এবং বর্গমূল হবে 74 যোগ 1, 74-এর ইমিডিয়েট যে পরের সংখ্যা আছে সেই পরের সংখ্যাটি পাবেন 75। ওকে। এখন নিচে লেখেন 75-এর বর্গ
75 এর সুতরাং দেন, সুতরাং 75-এর বর্গ ইকুয়ালস টু দেন 75 গুণ 75। আসেন আমরা 75কে গুণ দিই, এগুলা কিন্তু রাফ। ওকে, 5 5 25-এর 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, 0 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 7 35 আর 3 38, 5 7 5 12 2, হাতে থাকে 1, 8 3 11 1 12 2, হাতে থাকে 1, 3 1 4, 4225। আমরা মনে হয় ম্যাথটা কি ভুল করেছি না ঠিক করেছি, আসেন আরেকবার দেখি তো। 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, 0 নিলাম, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 7 7 49 আর 3 কত হয়? 52। এখানে হবে 5, এখানে হবে 2। যদি এরকম হয় তাহলে কত হয় দেখেন তো। 5 7 5 12 2, হাতে থাকে 1, 3 দিয়ে 5 1 6, 5। 75-এর বর্গ পেলাম কত? 5625। ওকে, 5625। দেন প্রদত্ত ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি 5625 থেকে আমাদের মেইন সংখ্যা ছিল 5605। এই 5605টা আমরা বাদ দেব, ইকুয়ালস টু কত পাই দেখেন? 20। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি 20। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর অঙ্ক শেষ করার মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর সবগুলো ম্যাথ কমপ্লিট করেছি। আমরা পরবর্তীতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2-এর যে সমস্ত ম্যাথ রয়েছে সেই 1.2-এর ম্যাথগুলো সলিউশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে 1.1-এর উপর আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে একটি সলিউশন ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।